সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন নারীরা, বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয় না আইনি পদক্ষেপ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক, প্রথম দিনে অংশ নিবে বিএনপি। এবং ব্যাটারি চালিত অটোর কারণে কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছে না রিকশা চালকরা, গভীর রাতেও থাকছেন সড়কে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি জোবানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা। অনেকে আইনের আশ্রয় নিয়ে এবং পুলিশের সহায়তায় পরিস্থিতির মোকাবিলা করতে পারলেও বেশিরভাগ নারীই কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেন না। তবে দেশে বিভিন্ন সংস্থা কাজ করছে নারীদের এইসব হয়রানি বন্ধে। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। স্প্যাম যদি চেক করে আমাদেরকে রীতিমতো ডেথ থ্রেট, তারপর ধর্ষণের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জঘন্য অভিজ্ঞতার শিকার দেশের বহু নারী। এক জরিপে দেখা যায় দেশের 64% নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি এবং যৌন সহিংসতার শিকার হন। এখানে 12 ধরনের সহিংসতার ঘটনা ঘটে তাদের সাথে। 80% নারী অশ্লীল, ক্ষতিকর, যৌনতামূলক ও বিদ্বেষমূলক মন্তব্য পেয়ে থাকেন। 53% নারীকে ইনবক্সে অশ্লীল ছবি পাঠিয়ে যৌন সম্পর্ক করার কথা বলে হয়রানি করা হয়। বৈষম্যমূলক আচরণের শিকার হন 19% নারী। ভুয়া আইডি খোলার মাধ্যমে সহিংসতার শিকার হন 18% নারী। 16% নারী বলছেন সাইবার জগতে তাদের কার্যক্রম অনুসরণ করা হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বানানো শুরু করে। আমার একটা ছবি নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একজনই খুবই নোংরা ভাষায় আর কি আমাকে গালাগালি করে। আমি হ্যারাসড হচ্ছি, আবার আমারই ইনভেস্টিগেট করা লাগতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং হেনস্থা নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। তারা কীভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে, এগুলো প্রতিরোধ করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কোন ধরনের আইনি সহায়তা নিলে এই হয়রানিগুলো কমে আসতে পারে, এই সকল ব্যাপারেই কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। শুধু হয়রানি করেই শেষ নয়, এসব নিয়ে কথা বলতে গেলেও থাকে আশঙ্কা। নিজেরাই হয়তো ইনস্টিটিউট এক একজন, তারা যখন নারী অধিকার নিয়ে কথা বলছে তখন এক ঝাঁক মানুষ ঝাঁপিয়ে পড়ছে, নানান রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ করতে দেশের বিভিন্ন আইন এবং পুলিশের বিশেষ সহায়তা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে আলাদা একটা সেল করা হয়েছে। নারীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা এবং যে কোনো পরিস্থিতিতে আইনি সহায়তা নেয়ার দৃঢ় মনোভাবই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাত্রা কমিয়ে আনতে পারে বলে মতামত অনেকের। আইন যেগুলো আছে সেগুলোর প্রয়োগ থাকতে হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐক্যমত কমিশন। বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক হবে। অংশ নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলও। বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে এই সংলাপ হতে পারে। নতুন রাজনৈতিক দল গঠনে প্রয়োজনে উপদেষ্টার পদ ছাড়তে রাজি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ মাসের শেষের দিকে নতুন দলের ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। দর্শক, 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তানজিলা তাসনিমের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন দল গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এই দল গঠনের দায়িত্বে আছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 21 টেলিভিশনের সাথে একান্তে কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান,
সরকারি থেকে নতুন দল গঠন সম্ভব নয়। তাছাড়া সরকার এখন স্থিতিশীল, তাই জনগণের কাছে যাওয়া বেশি জরুরি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। নির্বাচন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এছাড়া কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না তা নির্ধারণ করবে জনগণ। মানুষ তো আসলে গণঅভ্যুত্থান করেছে একটা নতুনত্ব, পরিবর্তন, সংস্কার, বিচার, ন্যায় বিচার ইত্যাদির প্রত্যাশা। তো সেই কমিটমেন্ট এবং আস্থা যারা বেশি দিতে পারবে, আমি মনে করি মানুষ তাদেরকে সাপোর্ট করবে। সংস্কার কমিশনের সুপারিশ যেন নির্বাচিত সরকার কার্যকর করে, সে কারণে লিখিত চুক্তির কথাও বলেন নাহিদ ইসলাম। আমাদের একটা ঐক্যমতের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে নাহিদ বলেন, এটি আইনি প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আমরা আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করব। ভারতীয় গণমাধ্যম পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উস্কানির কারণেই ধানমন্ডি ৩২-এ আগুন দিয়েছে ছাত্র জনতা। সেই জিনিসটাকে কিন্তু আবার উস্কে দিচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজেই, এবং সেটা ভারতের প্রশ্রয়ে তারা করতেছে। ভারতের থেকে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে, যেটা জনগণকে বিক্ষুব্ধ করতেছে এবং জনগণ সেখানে গিয়ে হয়তো ভাঙচুর করেছে। অন্তর্বর্তী সরকারে নতুন কোনো শিক্ষার্থী আসার প্রয়োজন নেই মন্তব্য করে নাহিদ বলেন, তারা চাইলে নতুন দলে যোগ দিতে পারে। জনগণের কাছে তাদের বেশি যাওয়া প্রয়োজন। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। এবং এখন আসলে গভীর রাতে রাজধানী ঢাকার রাস্তায় দেখা মিলবে রিকশা চালকের, যারা মূলত রাতে রিকশা চালান। আর এসব রিকশা চালকরা আবার রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করেন যাত্রীর জন্য। কেউ বা মেতেছেন খোশ গল্পে, আবার কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন রিকশার উপরে। গভীর রাতে যেন তাদের উপার্জনের উপযুক্ত সময়। এরশাদ আলীর ক্যামেরায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাত যত গভীর হয় রাজধানীতে যাত্রীবাহী যান চলাচল ততই কমে যায়। রাজধানীর প্রতি রাতের চিত্র এমনই। এতে সাধারণ মানুষকে চলাচলের জন্য বেছে নিতে হয় রিকশাকে। দিনের তুলনায় সামান্য বেশি ভাড়ার আশায় অনেক রিকশা চালক শুধু রাতে রিকশা চালায়। দিনের যানজট এড়িয়ে তারা যাত্রী নিয়ে ছুটে চলেন রাস্তা থেকে অলিগলি পর্যন্ত। দিনে বিশ্রাম করে রাতে বের হন উপার্জনের জন্য, আবার দিনের আলো ফোটার আগেই ফিরে যান যার যার বাসায়। গভীর রাতে রাজধানী ঢাকার শুনশান রাস্তায় দেখা মিলবে হাতে গোনা কয়েকটি প্যাডেল রিকশার। এসব রিকশার মালিকেরা শুধুমাত্র রাতেই রিকশা চালান। সারাদিন বিশ্রাম করে রাতে বের হন জীবিকার জন্য। সারাদিন বাসায় কাজ করি, খেতে কাজ করি, রাত্রবেলা গাড়িটা চালাই। দিনের বেলা অটোর লেগে তোর ভাড়া মারতে পারি না, জামজট বেশি, এই লেগে আমাকে বাংলা রিক্সাই উঠে না। এর লেগে আমরা রাইতে চালাই, একটু ফাঁকে ফাঁকে। এখন অটো রিক্সা তো কমে গেছে, এর লেগে আমরা রাইতে চালাই। রাইতে চলালে একটু জামঘাট কম থাকে, একটু চলা আরাম পাই। দিনের বেলা কিছু করি না, মানে কেন শুয়ে থাকি। অনেকেই ক্লান্ত হয়ে রিকশাকে বিছানা বানিয়ে ঘুমিয়ে পড়েছেন রাস্তার পাশে। তবে অটোরিকশার কারণে ভাড়া পাচ্ছেন না প্যাডেল চালিত রিকশার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পাচ্ছেন না যাত্রী। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পঞ্চগড়ে অপরিকল্পিত নদী ও খাল খননে শত কোটি টাকা জলে, ফিরেনি নাব্য, মিলছে নুড়ি পাথর। আর আবার আমন্ত্রণ ২১ সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। বিশ্ব ইজতেমার ময়দানের মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। এদিকে আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সাভারের আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 11 জন দগ্ধ হয়েছে। রাত 9:30টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। জানা যায়, রাতে রান্নার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে। দগ্ধদের মধ্যে 4 জন শিশু রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। পঞ্চগড়ে নদী ও খাল খননের প্রায় 100 কোটি টাকাই গেছে জলে। পানি ধারণ ক্ষমতা, বন্যার ঝুঁকি হ্রাস, জলাবদ্ধতা দূরীকরণ, মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে 7টি নদী ও খাল খনন করা হলেও সেগুলোতে নেই নাব্যতা, মিলছে না মাছ ও নুড়ি পাথর। সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত খননেই মরা নদী মরাই রয়ে গেছে। দর্শক, পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে চলা 33টি নদীর মধ্যে অধিকাংশই মৌসুমী নদী। একমাত্র বর্ষাতেই এগুলো প্রাণ পায়। এদের মধ্যে করতোয়া, মহানন্দা, পালমা, ডাহুক, চাওয়াই ও তিস্তা সহ কয়েকটি নদী সারা বছরই খরস্রোতা থাকে। একসময় তলদেশে পলি ও বালি পড়ে এগুলো মরা নদীতে পরিণত হয়। পরবর্তীতে 2017-18 ও 2022-23 অর্থ বছরে 13টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 96 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 7টি নদী ও খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে খনন করা বালু নদী পাড়েই ফেলায় আবারও ভরে গেছে এসব নদী। নদী খনন হয় উপকার, কিন্তু সাধারণ শ্রমিকদের হয়নি। এই সকল প্রজেক্ট আমাদের জনগণ এবং দেশের জন্য ক্ষতিকর। এতে নদী নির্ভর মানুষগুলো পড়েছেন বিপাকে। নদীর গতিপথ পরিবর্তনে জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা পরিবেশবিদদের। পাথর বালু সহকারে করে ডেলে যাতে তুলে, এখন আর নদীতে পাথর পাওয়া যায় না। আগে নদীতে মাছ পাওয়া যাইতো, মাছ বিক্রি করে সংসার চলতো। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, খননের পর বেড়েছে নদীর নাব্যতা। নদীগুলো খননের মাধ্যমে পঞ্চগড় জেলায় কোনো বন্যা পরিলক্ষিত হয় নাই, পানি দ্রুত নিষ্কাশন হয়ে গেছে। ওই প্রকল্পের মাধ্যমে খনন করা হয় প্রায় 179 কিলোমিটার নদী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ শেষ করব ফাগুনে প্রকৃতির রঙে মেলা দিয়ে। ঋতুরাজ বসন্তে অনুপম সাজে সেজেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। রক্তিম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। আর সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। ফাল্গুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শত শত শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন স্বর্গরাজ্য। ফুল মাটিতে ঝরে লাল গালিচা হয়ে পর্যটকদের স্বাগত জানায় অপার সৌন্দর্যের রাজত্বে। একদিকে মেঘালয় পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, আর এপারে 3000 সারি সারি শিমুল গাছে সাজানো স্বপ্নপুরী। 2 যুগ আগে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন প্রায় 100 বিঘা জমিতে গড়ে তোলেন শিমুল বাগান। প্রতিটি গাছে রক্তরাঙা শিমুল। রক্তিম এ ফুলের আগুন যেন ছড়িয়ে পড়ছে সর্বত্র। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শিমুল বাগানের সবচেয়ে বড় কথা হলো এর ফুল। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। After walking about, we're extremely pleased with it. Where it's set up, where it's looked, and the cleanness is beautiful. তো মনে হচ্ছিলাম ফুল ফুটছে না, এখন দেখা যায় অনেক ফুল ফুটছে, অনেক সুন্দর লাগে। আরো পর্যটক আসতো যদি আপনার আরো রাস্তাঘাট ব্যবস্থা হতে। এদিকে শিমুল বাগানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রশাসন। তো ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রক্তছড়া শিমুলের রাজ্যে এসে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন নারীরা, বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয় না আইনি পদক্ষেপ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক, প্রথম দিনে অংশ নেবে বিএনপি।
এবং ব্যাটারি চালিত অটোর কারণে কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছে না রিকশা চালকরা, গভীর রাতেও থাকছেন সড়কে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/episode24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।